নমস্কার, আমি রূপসী হালদার। এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি ছায়া সম্রাট, লেখনীতে রয়েছেন সিমি চৌধুরী। পর্ব ১৯। রাত ৯টা বাজে। রাতের খাবার অবস্থা করে এখন সবাই খাওয়ার জন্য একটা ঘরের মেঝেতে পাটি বিছিয়েও নিয়েছে। ঘরের মাঝে বিছিয়ে রাখা আর একটি পাটির ওপর থেকে ভাজা ইলিশ আর ভাপ ওঠা খিচুড়ির সুন্দর সুঘ্রাণ আসছে। সেই বিছিয়ে রাখা পাটির ওপর বসে খাবার সার্ভ করছে অনু আর অনিশা। তাদের বিপরীতে মায়ান আর মাহিদ। চারজনের মুখে একটু উষ্ণতার ছায়া জমেছে। খিচুড়ি প্লেটে বেড়ে মায়ের মাহিদের সামনে দিতেই ওদেরকে ইশারা করলো খাবার দিতে। এরপর খাবার একবার মুখে তুলতেই মাহিদ হেসে পড়ল। উফ, ইলিশটা মারাত্মক হয়েছে, এত মজা লাগছে যা বলার বাইরে। আর গ্রান শুকেই মনে হচ্ছে আজ সব খাবার আমার পেটেই যাবে। মাহিদের কথায় অনু হাসলো, তারপর বলল, মাছটা টাটকা ছিল মনে হয়, রান্নার গ্রান ছুটছে আর ভালোই লাগছে খেতে। আর খিচুড়িটা অনা রেঁধেছে, আমি শুধু হাতে হাতে সাহায্য করেছি। তাই নাকি? বউ আমার তো ভালো রাঁধে। কই, জানতাম না তো। সে যাই হোক, তোমরা আর আবদানও কিন্তু কম হয়নি ভাবি। কি সুন্দর করে মাছ ভাজা ভেজেছ, আহা, দেখি প্রাণটা একবারে জড়িয়ে গেল। মায়েদের কথায় হেসে ফেললো ওরা দুই বোন। মায়ান এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো আর খাচ্ছিল। এবার মাহিদের কথা শেষ হতেই বলল, বউ, রান্নাটা কিন্তু হেভি হয়েছে। যদিও আমরা সাহায্য করতে চেয়েছি, কিন্তু তোমরা দাওনি। দিলে অবশ্য আমরাও ক্রেডিট পেতাম, তাই না মাহিদ? তাই না বলছো ভাইয়া? দেখছো তো এত সুন্দর সময় পার করছি আমরা, অথচ তোমরা থাকতেই চাইছিলে না। এসব বাড়িতে মানুষ এমনিতেই ভয় দেখায় বুঝলে, যাতে এখানে কেউ না আসতে পারে। আর এরা এসব ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে নিজেরা অবৈধ কাজে লিপ্ত হয়। মায়েদের কথায় মায়ের সম্মতি জানালো, কিন্তু ওরা দুই বোন কেউ আর কোনো কথা বাড়লো না, চুপচাপ খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ করেই মায়ের বলল, আগামী শুক্রবার তো বিয়ে, তাই দাদি বলেছিল নিজেদের কেনাকাটাগুলো নিজেরাই করে নিতে। তাই ভাবছি সকাল থেকে এখনকার সব কিছু গুছিয়ে ড্রাইভারের মাধ্যমে বাসে পাঠিয়ে দিয়ে আমরা চারজনে শপিংয়ে বেরোবো। যাওয়াই যায়, কিন্তু কোন মলে যাবে ভেবেছো কিছু? মাহিদ প্রশ্ন করলো মায়ানকে। কিছুক্ষণ চুপ থেকে মায়ান বলল, আমি তো গুলশান প্লাজার ভাবছিলাম। একটা চার্চের লেহেঙ্গা চেয়েছিলাম। সব কিছু আগে আমার ভালোই লেগেছে, তো ভাবছি সেটাই নেব, 2টো সেট করে দুবোনের জন্য। ও কি রে, তোর কি কোনো আপত্তি আছে তাতে? কিংবা অনু অন্বেষা তোমাদের কি কোনো আপত্তি রয়েছে? মায়ান হেসে ফেলো, তারপর বললো, আরে না না, আপত্তি থাকবে কেন? তুমি তো আমাদের বড় গার্ডিয়ান, হাজার হলে বড় দাদা তুমি। তোমার কথায় কি আপত্তি থাকতে পারে? তুমি যে বলবে তাই হবে। দাদা ভাই, সরি চৌধুরী সাহেব। মাহিদের এমন মস্করা দেখে হেসে উঠল অনু আর অন্বেষা। মাহিন নিজেও হেসে ফেলল। এরপর অনু অন্বেষা ইশারে বুঝিয়ে দিল শপিং ওদের আপত্তি নেই কোনো। ওরা নিজেদের মতো খাবার খেতে খেতে কথা বলছিল, আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি। এমন সময় ওদের এই কথাবার্তার মধ্যেই হঠাৎ করে ঘরে দরজা টোকা পড়লো। একবার দুবার নয়, কয়েকবার। একটা নিস্তব্ধ অস্তিত্ব নিয়ে ঘরে দরজায় ধরা দিলেও সেই টোকার দেওয়ার শব্দ। প্রথমে কেউ কিছু বলল না, সবাই একটু থেমে বোঝার চেষ্টা করলো দরজার ওপাশে কে আছে, কিন্তু না কোনো সারা শব্দ পাওয়া গেল। অনু তখন খাবার শেষ হয়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, একটু চিন্তিত মুখে বলল, বুঝলাম না, কে এলো এত রাতে? এখানে আমরা আছি, বাসায় তো কেউ জানে না। তাহলে মায়ানবাবু, আপনি কেউ কাউকে ডেকেছিলেন নাকি? মায়ান মাথা নাড়িয়ে ইশারা করলো, সে কাউকে ডাকেনি। এমন সময় আবারও সে দরজায় নক করার শব্দ ভেসে এলো। এবার আর কথা বাড়ানো না কেউ। অনু ওদেরকে খাবার খেতে বলে নিচে চলে গেল দরজা খুলতে। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা হিমেল হাওয়া ঢুকে পড়লো ঘরের ভেতর। অনুর সামনে দাঁড়াতে এক ঝাটকায় পিছিয়ে এলো, গলা ঝাঁটিয়ে চিৎকার করে উঠলো ভয়ে। ওর এমন চিৎকারে মাহিদ, মায়ের, অনিশা তিনজনই চমকে উঠলো। খাবার ফেলে তিনজনই ছুটে এলো দরজার দিকে। দরজায় এসে মায়ান দেখে অনুর ভয়ে থরথর করে কাঁপছে। সে দেরি না করে অনুকে বুকে জড়িয়ে ধরে, অনু, কি হয়েছে? এমন ভয় পেয়েছো কেন? কিন্তু অনু কোনো উত্তর দিল না। সে হাত দিয়ে দরজার দিকে ইশারা করতে মায়ান তাকালো সেদিকে। দেখলো দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ। বয়স আন্দাজ করা যায় না। পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা, নিচে দেখা যাচ্ছে না। পায়ে কালো পাঞ্জাবি, পায়ে কাদাযুক্ত স্যান্ডেল। মুখ প্রায় পুরো ঘনি দাড়ি গোফে ঢেকে গেছে, শুধু চোখ জোড়া বাইরে রয়েছে। আর সেই চোখ দুটো দিয়ে এমনভাবে ওদের দিকে তাকিয়ে আছে যেন ওই চোখ দিয়ে ভস্ম করে ফেলবে ওদের চারজনকে। আর এই লোকটাকে দেখে ভয় পেয়েছে অনু। আর ওনার চাহনিটা এমন হঠাৎ করেই কেন যেন ভয় পেয়ে যাবে। ওনার এমন চাহনির কাঁপন ধরে যায় চারজনের শরীরে। মায়ানও কেমন কেঁপে ওঠে, কিন্তু সাহস না হারিয়ে জিজ্ঞাসা করে, কি চাই এখানে? কাউকে খুঁজছেন কি? লোকটা এবার একটু এগিয়ে গেল। সে গলার স্বর গম্ভীর এবং ভয়াল কথা বলল, তোমরা কি এখানে রাত কাটাতে এসেছো? এইবারে ইতিহাস জানো না?
এসেছি রাত কাটাতে, আর ইতিহাসও জানি। তো কি হয়েছে, কোনো সমস্যা আপনার? লোকটার কথায় উত্তরে মায়ন বলল। মায়নের এমন কথায় চমকে উঠল লোকটা। সে তার বড় চোখ দুটো আরো বড় করে জানাল। সব জানার পরও এখানে থাকার মতো ইচ্ছে পোষণ করছো কিভাবে? এখনো সময় আছে, ফিরে যাও, চলে যাও এখান থেকে। আর যদি মরতে ইচ্ছে করে তাহলে থাকো, কিন্তু মনে রেখো, কিন্তু সে আসবে, রাতে দোলনায় দুলতে হলেও সে আসবে, তখন তোমাদের কেউ বাঁচাতে পারবে না। মায়ের কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। চোখে দ্বিধা ছিল একটু, কেবল ঠোঁটের কোণে একটু স্নিগ্ধ দীর্ণ হাসি খেলে গেল লোকটার কথা শুনে। এতক্ষণ মায়ের কথা বললো, এবার মাহিদ বলে উঠল, আরে জানতো, আমরা ভয় পাই না। এমন কত দেখলাম, বয়স তো আর কম হলো না চাচা। এবার সব ভণ্ডামি বাদ দিয়ে একটু তো ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পূর্ণ করুন, অযথা এরকম ঝামেলা বাড়াবেন না, জান। লোকটা কি বুঝলো কে জানে, কিন্তু মাহিদের এমনভাবে কথা বলায় সত্যি সত্যি আর কিছু বলল না। সে শুধু খানিক্ষণ দাঁড়িয়ে থাকলো, যেন মায়ান আর মাহিদের ভেতর পড়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপর নিস্তব্ধ পিছন করে এক ভারী বৃষ্টির ভেতরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। বৃষ্টির শব্দটা তখনও যেন বেড়ে উঠেছে। সেই চারপাশের পরিবেশটা হঠাৎ করে খুব বেশি নিজস্ব হয়ে গেছে। মায়ের চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখ নামালো না সে পথ থেকে। সেদিকে লোকটা চলে গেছে। তারপর ধীরে ধীরে বলল, আমি আগে বলেছিলাম তোমাদের এই শান্তিতে ব্যাঘাত ঘটাতে কেউ না কেউ ঠিকই আসবে। মাহিদ লোকটার কথায় পাত্তা না দিলেও অনু দিয়েছে। সে মায়নকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। আগে থেকেই তো এসব ভূতে ভয় পায় সে, তারপরেও সন্ধ্যায় সেই গান, আর এখন লোকটার এই কথা শুনতে যেন ভয় আরও বেড়ে গেছে। অনেসা ভয় পেয়েছে, কিন্তু অনুর মতো এত বেশি না। ওদের চোখে শঙ্কার ছায়া, বুকের ভেতর ধূপকানি বাড়ছে। চারপাশে নিস্তব্ধতা আরও বেশি নিঃসঙ্গ করে তুলছে ওদের। কিন্তু মায়ের আর মাহিদ চুপ করে বসে থাকবে এমন নয়। মাহিদ ওদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমরা অযথাই ভয় পাচ্ছ। আরে এই লোকটা পাগল, দেখলে না যে কি উল্টোপাল্টা বকছিল। আরে ওরা এমনিতেই ভয় দেখাচ্ছিল, এত ভেবো না তো। মায়েন তৎক্ষণাৎ যোগ করলো, ভয়টা ইচ্ছাকৃতভাবে তৈরি করে দেওয়া হতে পারে। কেউ হয়তো চাইছে এই বাড়ি খালি হয়ে যাক, যাতে ওরা দখল করতে পারে। এসব পুরনো বাড়িতে এমন ঘটনা নতুন কিছু নাকি? মনে হয় বাড়ির ভেতরে কিছু আছে, ওরা চাইছে না সেটা আমাদের চোখে পড়ুক, তাই এসব করছে। বাদ দাও, চলো ভেতরে যাই, অযথা এসব ভেবে লাভ নেই। ওদের কথাগুলো যেন অদৃশ্য কোনো অন্ধকারের ছুরির মতো কেটে যাচ্ছিল। অনু আর অনিশা ধীরে ধীরে একটু আশ্বস্ত হয়। ওদের ভয়টা পুরোপুরি মুছে না গেলেও পাশে থাকা মায়ের আর মাহিদের কথা একটু সাহস ফিরে আসে। অন্ধকারে হালকা ভরে ঢেকে যাওয়া মনটা যেন আবার ইলিশ ভাজার খিচুড়ির ঘ্রাণে একটু একটু করে সজল হয়ে উঠল। আর কথা না বাড়িয়ে দরজা লাগিয়ে চলে গেল ভেতরে। আবার চারপাশে নিস্তব্ধতা ডুবে এলো। শুধু বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছে ছাদে, কিন্তু হঠাৎ করেই যেন সেই নিস্তব্ধতা বিদীর্ণ হয়ে উঠল কিছু একটা উপস্থিতির। সে বাড়ির পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি মেয়ের ছায়া। আলো আধারির বোঝা যাচ্ছিল না মুখটা, কিন্তু তার চোখে থেকে গড়িয়ে পড়ছিল গা শিউরে ওঠা রক্ত। সে রক্ত এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টির সঙ্গে মিলিয়ে যাচ্ছে মাটিতে। সে একেবারে শান্ত ভঙ্গিতে বৃষ্টি ভেজে উঠানে রাখা পুরনো কাঠের দোলনায় গিয়ে বসে পড়ল। পরনের সাদা ফ্রকটা বৃষ্টিতে চুপসে গিয়েছে, আর মাথায় ভেজে চুলগুলো এখনও ঝুলে আছে, ভয়াবহ করে তুলে ধরেছে। দোলনায় বসেছে সে, হেসে উঠল। না, কোনো সাধারণ হাসি নয়, এটা এক উচ্চস্বরে কাঁপন ধরানো হাসি। যেন রাতের নিস্তব্ধতা যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিল। এরপর সে হঠাৎ করে থেমে গেল। দোলনায় দুলতে দুলতে মুখটা আকাশের দিকে তুলে ধীরে ধীরে গাইতে লাগলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরও। গানের প্রতিটি শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ একটা শীতলতা ছড়িয়ে গিয়েছে। দোলের অদৃশ্য কারো ঠেলা ছাড়া আপনি আপনি দুলে উঠল। আর তখনই সেই মেয়েটা আবার উচ্চস্বরে হাসতে লাগলো। এসে হয়ে দুনিয়ার মানুষ, তোমার অপেক্ষায় ছিলাম এতদিন, আজ আমার অপেক্ষা পূর্ণ হলো। তাহলে শুরু হলো আমাদের নতুন ছায়ার লুকোচুরি। চোখের রক্ত, ঠোঁটে গান আর হাসির সাথে ছায়াময় মেয়েটাই যেন অন্ধকারের অংশ হয়ে উঠল। আর এই অন্ধকার ছায়া অংশটি গুছিয়ে রয়েছে ওরা চারজন। রাত 11টা বাজে। স্বপ্নকুটি নিজেদের বেডরুমে বসে ল্যাপটপে কাজ করছিল ফাহিম। নতুন কি রিপোর্ট এসেছে শহরের কোনো এক জমি দখল আত্মহত্যার ঘটনা, যা প্রভাবশালী কোনো পরিবারের নামের সঙ্গে জড়িয়েছে। সেটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে ফাহিমকে। আর এই মুহূর্তে সব তথ্য গুছিয়ে রাখতেছে। কাজ করতে করতে হঠাৎ দরজায় নক পড়া শব্দে পিছনে ফিরে তাকালেই মনোয়ারা মির্জাকে হাতে দুধের গ্লাস নিয়ে ভেতর প্রবেশ করলো। তিনি ভেতরে এসে দুধের গ্লাসটা বেডসাইড টেবিলের উপর রেখে হালকা কণ্ঠে বলল, ফ্রি আছিস বাবা? কিছু কথা বলতাম। ফাহিম চোখ সরালো না স্ক্রিনের থেকে, শুধু বলল, আমি তোমার ঘরে যেতাম মা,
আমারও কিছু কথা ছিল তোমার সাথে, তা যেহেতু এখন আমি কাজ করছি তাই আমার বিষয়টা পরে বলছি। তুমি তোমার কথাটি বলো, আমি শুনছি। মনোরমী যে একবার শুকনো ঢোক গিলে তারপর ফাহিমের দিকে তাকিয়ে বলো, জান্নাতকে তো চিনিস তাই না? তোর ছোট খালার মেয়েটা ছোটবেলা থেকেই তোকে অনেক পছন্দ করে, তাই খালুও রাজি। তাই বলছিলাম তুই যদি তোর মতামতটা জানিয়ে দিতিস তাহলে আমি তোদের বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। ফাহিম এবার মুখ তুলে তাকালো, তারপর মুচকি এসে বলল, জান্নাতকে কি তোমার পছন্দ মা? এটা কেমন কথা বাবা? জান্নাত তো বোনের মেয়ে, তাছাড়া ছোটবেলা থেকেই আমার কাছে বড় হয়েছে। সেই মানুষটা কি করে আমার অপছন্দ হয় বলতো? এখন তুই বল, তোর কি কিছু বলার আছে কিনা? ফাহিমের ততক্ষণে কাজ কমপ্লিট হয়েছে। সে ল্যাপটপ বন্ধ করে চেয়ার ঘুরিয়ে মনোরা মির্জার মুখোমুখি বসলো, তারপর হাতে হাত রেখে বলল, আমার কোনো আপত্তি নেই মা, তোমার যাকে খুশি তাকেই নিয়ে এসো পুত্রবধূ করে। শুধু এইটুকু দেখো মানুষটা যেন সৎ আর তোমাকে আর পাখিকে যেন অবহেলা না করে। মনোয়ারা মির্জা খুশি হলেন ছেলের কথায়। তিনি ফাহিমের কপালে চুমু দিয়ে বললেন, আমি জানতাম আমার ছেলে কখনো আমার অমান্য হবে না। আমি কালই তোর খালুর সাথে কথা বলে বিয়ের কথা ডেট ফাইনাল করব। এখন বলতো তুই কি বলতে চাইছিস আমাকে? ফাহিম হাসলো ওর মায়ের কথায়, এরপর চোখের কঠিন দৃঢ়তা নিয়ে বলল, কিছু প্রশ্ন করবো মা, সোজাসুজি উত্তর চাই। কোনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলবে না, যা বলবে তার সঠিক উত্তর দেবে। মনোরমী যে একটু চমকে উঠলেন। এই ছেলেটা তার চোখের ঠিক আগের মতো নেই। ফাহিম এখন শুধু ছেলে নয়, একজন সাংবাদিকও। কিন্তু কি এমন জানবে সে যার জন্য এভাবে বলছে? মায়ের কথা মনের কথা মনে চেপে রেখে বলল, কি প্রশ্ন বাবা যে তুই এমনভাবে বলছিস? ফাহিম কোনো ভনিতা ছাড়া বলল, 3 বছর আগে যখন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি কোনো মেয়ে আমার সাথে ছিল মা? চমকে উঠলেন মনোরা মির্জা। ছেলের এমন প্রশ্ন শুনে গলা শুকিয়ে এলো তার। তিনি কিছু বলার আগে ফাহিম আবার বলল, আমার রোড অ্যাক্সিডেন্টের পর মাঝখানে আমি 5 বছরের স্মৃতি হারিয়েছি, কিছু মনে নেই আমার এই 5 বছর কি হয়েছে আমার সাথে, কেউ লাইফে ছিল কিনা তাই জিজ্ঞাসা করছি। যদি কেউ থাকে আমি হয়তো তাকে ভুলে গেছি, কিন্তু তোমাদের তো তাকে মনে রাখার কথা। এমন কেউ কি ছিল মা যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়, বিয়ে হওয়ার কথা ছিল? মনোয়ার মির্জা বুঝতে পারলেন না মাহির হঠাৎ করে এসব কেন বলছে, কিন্তু এই মুহূর্তে ওকে তিনি কিছু বলতে পারলেন না। তাই কথা থামানোর জন্য বললেন, এসব কি বলছিস? কে থাকবে? আর থাকবে তো অবশ্যই আমরা জানতাম তাই না? কেন মিথ্যা বলছো মা? আমার মন বলছে কেউ ছিল। প্লিজ মা বলো, কে ছিল সে যাকে আমার বিয়ে করার কথা ছিল? মনোয়ার মির্জা এবার ফাহিমের কথায় রেগে গেলেন, তারপর ফাহিমকে উদ্দেশ্য করে বললেন, এত কথা বলতে ভালো লাগছে না আমার ফাহিম। বলছি না কেউ ছিল না, তবুও বারবার কেন জানতে চাইছো? এসব আজগুবি কথা কোথা থেকে শুনেছো? কে বলেছে তোমায়? কার কাছে শুনেছো আমি জানি না, কিন্তু যে বলেছে সে ভুল বলেছে। আমাকে বিশ্বাস না হলে তোমার বন্ধুদের জিজ্ঞাসা করে দেখো, তারা বলতে পারবে, কারণ কেউ থাকলে তারা বলবে। যাই হোক, আগামীকাল আমি তোমার বিয়ের কথা পাকা করে আসবো। এখন এই দুধটা খেয়ে নাও, আসছি আমি। মনোরমী যে আর কথা বাড়লেন না, তিনি উঠে দরজায় পিছিয়ে দিয়ে চলে গেলেন ফাহিমের ঘর ছেড়ে। উনি চলে যেতেই ফাহিম হাসলো, তারপর বলল, আমি জানি মা সত্যি কেউ ছিল, আর সেটা তোমার এমন হুট করে রেগে যাওয়ায় আমি বুঝে ফেলেছি। তুমি যেন কেউ ভুলে না যাও আমি একজন জার্নালিস্ট। এত মানুষের সত্য খুঁজে বের করি আমি, আর সামান্য নিজের এইটুকু খুঁজে পাবো না? যে সত্য তুমি আমার থেকে আড়াল করার চেষ্টা করছো, আজ সেই সত্য তোমার কাছে এসে দাঁড়িয়েছে। যদি তুমি সত্যটা না বলো, আমি যেটা ঠিক করব সেটাই খুঁজে বের করব। শুধু একটু সময়ের অপেক্ষা। ফাহিম আর কিছু বলল না, শুধু বসে রইল স্থির হয়ে। ঠিক তখনই দরজায় আবারও টোকা পড়লো। ফাহিম বিরক্ত মুখে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে পাখি, তার ছোট বোন। ওর হাতে কয়েকটা পুরনো সাহিত্যিক বই। পাখি ফাহিমের সামনে এসে বইগুলো বিছানার ওপর রেখে বলল, ভাইয়া, মা বলো বইগুলো লাইব্রেরিতে রাখতে। আমি তো এত খুঁজতে পারলাম না, তাই তুমি একটু রেখে দাও না প্লিজ। এই মুহূর্তে পাখির এই নির্দোষ আবির্ভাবটা যেন খুব বেমানা লাগলো ফাহিমের কাছে। সে পাখিকে রাগ দেখাতে চেয়েও পারল না। বইগুলো হাতে নিয়ে চলে গেল লাইব্রেরি রুমে। লাইব্রেরিটা ফাহিমের, সব রকমের পছন্দ বই এখানে রয়েছে। ছোটবেলা থেকে সে বই পড়তে ভালোবাসে, তাই অনেক বই সংগ্রহ করেছে। আর এই লাইব্রেরি থেকে মনোরা মির্জা মাঝে মধ্যে বই নিয়ে পড়তে যান, পড়া শেষ হলে আবার রেখে যান। কিন্তু আজ হয়তো রেগে আছেন, তাই পাখিকে দিয়ে পাঠিয়েছেন। সে লাইব্রেরি রুমে এসে বইগুলো দেখছে। চলে যাওয়ার সময় হঠাৎ করে বুক সেলফের কোনো একটা বই পড়ে থাকতে দেখে সে হাত দিয়ে সেটা তুলে দেখল। সেটা বই নয়, একটা ধুলোমাখা লাল রঙের ডায়েরি। তাতে পুরনো অনেক মনে হচ্ছে, অনেক মনে রয়েছে কয়েক বছর পুরনো, খোলা হয়নি তা।
আর বুক সেলফের কর্নারে থাকার বৃষ্টির পানির ছিটায় নষ্ট হয়ে গেছে। পৃষ্ঠাগুলো এক একটার সাথে এক একটা লেপ্টে আছে। সে কৌতূহলী হয়ে ধুলো ঝরে ডায়েরিটা বুক মার্কেটের রেশমি ফিতে ধরে খুলতেই দৃষ্টিতে জলজল করে উঠল কয়েকটা লাইন। এই যে মির্জা সাহেব, আজকে যে আমাদের বিয়ে হওয়ার কথা ভুলে গেছেন নাকি? আমি কিন্তু আপনার আশার বসে থাকবো, বসে যে কাজী অফিসের সামনে চলে আসবেন তাড়াতাড়ি, লেট করবেন না। এটাই কিন্তু আমার একদমই পছন্দ নয়। দূর ছাই, কী সব লিখছি, আমি পাগল হয়ে গেছি। একটা লাল টুকটুকে বউ হওয়ায় এতটাই ইচ্ছে জেগেছে যে সেই খুশিতে উল্টো পাল্টা বকছি। এটা তো আমার ডায়েরি, আপনি এটাতে লেখা কথাগুলো জানবেন কি করে? সে যাই হোক, তৈরি থাকুন মির্জা সাহেব, আসছি আমি, আপনার নাইট কুইন আসছে। লেখাটা পড়তে গা শিউরে উঠল ফাহিমের। মির্জা সাহেব, ডাকটা যেন খুব পরিচিত লাগলো ওর কাছে। কোথায় শুনেছি এটা ভাবতে ভাবতে ওর মাথায় এলো সকালে অপুর কথা। ভালো থাকবেন মির্জা সাহেব। হ্যাঁ অপু, সে তো সকালে এসব বলেছিল ওকে, আবার ওর নিজের সম্পর্কে কত কী না বলেছিল। এগুলো ওর জানার কথা নয়। ফাহিম চুপ করে দাঁড়িয়ে রইল, হাতে ধরা ডায়েরির পাতায় লেখা মির্জা সাহেব। ডাক্তার অপুর সেই চোখ জোড়া মনে হয়ে ঘুরে ঘুরে ভেসে উঠছে তার। তাহলে কি অপুর সেই নাইট কুইন যা ডায়েরি এটা? আজকে অপুর বেলায় সেই কথাগুলো, মায়ের রেগে যাওয়া, অপুর সেই মির্জা সাহেব আর ডায়েরির পাতায় লেখা মির্জা সাহেব, সব কিছু সুতোতেই বাঁধা। ফাহিম বুঝে গেল এই রহস্যের সূত্রে গেঁথে আছে এই 5 বছরের হারানোর স্মৃতির মাঝে অসমাপ্ত গল্প হয়ে। আর সেই গল্পের একজন মুখ্য চরিত্র আজ তার ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, নামজাব অপূর্ণা অপু। রাত 2টো বাজে। 3টে ঘরে ঘুমানোর জন্য পুরনো আলমারির কাঠ ছিল ছিল ধুলো পড়া। সেগুলোর মধ্যে 2টি ঘর থাকার জন্য পরিষ্কার করে সেই খাটে নিজেদের বিছানা তৈরি করে নিয়েছে 2 ভাই। আর এখন নিজেদের স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ওরা। হঠাৎ করে গালে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল মায়ানের। তড়িঘড়ি উঠে বসলো সে। চারদিকে তাকিয়ে দেখলো পুরো ঘর অন্ধকারে হয়ে আছে, অথচ ওর স্পষ্ট মনে আছে মশাল জ্বালিয়ে ঘুমিয়েছিল। বিছানার সাইডে ফোনটা হাতড়ে নিয়ে লাইট জ্বালিয়ে নতুন করে আবার মশাল জ্বালালো। এরপর আবার বিছানায় এসে বসতেই ওর নজর গেল খাটের পাশের দিকে জড়সড় হয়ে পড়ে থাকা অনুর শাড়ি আর আন্ডারগার্মেন্টগুলোর দিকে। সেগুলো দেখে হালকা মুচকি হাসি খেলে গেল ওর মুখ দিয়ে। মনে পড়লো কয়েক ঘন্টা আগের কথা। খাবার খেয়ে কিছুক্ষণ গুটিয়ে ওরা আছে যার বরাদ্দ করা রুমে চলে এসেছে। ফাঁকা ঘর আর বৃষ্টির মধ্যে রোমান্টিক ওয়েদার দুষ্টুমি খেলে যায় ওর মাথায়। বেচারায় অনু আসতে নিজের অবৈধ স্পর্শে নাজেহাল করে তোলে ওকে। আচরণে বুঝিয়ে দেয় ঠিক কতটা চায় ওকে রাতে। এমন একটা ভূতের বাড়িতে একসময় এমন পাগলামি সহ্য করতে না পেরে অনু সায় দেয় ওর ওপর, ডুবে যায় দুজনের মাঝে মধ্যে। নিজেদের কাজ কমপ্লিট হতেই অনু নতুন করে পাগলামি শুরু করে। ওরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সময় কাটিয়ে যখন ঘুমিয়ে পড়বে ঠিক তখনই অনুর বায়না ধরলো সে মায়ের টি শার্ট পরবে পেটিকোটের ওপর। মায়ের বারণ করলো কিন্তু অনু নাচরবান্ধা, সে পরবেই। তাই অগত্যা বাধ্য হয়ে নিচের গায়ে টি শার্ট খুলে ওকে পরিয়ে দিয়েছে। মায়নার এখন সেটা পরতেই কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে অনু। বৃষ্টির শব্দে ভিজে আছে চারদিক। জানলার কাছে মাঝে মাঝে হালকা বাতাস ধাক্কা দিচ্ছে। চারপাশে নিস্তব্ধতা, অদ্ভুত এক শূন্যতা। এই দৃশ্যতার মাঝে মনে পড়তে মায়ের মুখে নরম হাসি খেলে গেল আবারও। এই অচেনা বাড়ির গা ছমছমে পরিবেশে বৃষ্টির মধ্যে মাঝের এই শুধু অনুর অস্তিত্বটাই যেন তাকে শান্তি দিচ্ছে। মায়ের অনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর বিছানায় শুয়ে মাথাটা বালিশে রেখে চোখ বন্ধ করতেই কেমন একটা গুনগুনিয়ে কান্নার আওয়াজ ভেসে এলো কানে। একটা মেয়ের গলা, কেমন যেন করুণ সুরে কাঁদছে সে। মায়ান শোয়া থেকে এক লাফে উঠে বসলো, ভ্রুকুচকে নিজের মনে বিড়বিড় করতে বলল, এত রাতে কে কাঁদে? কার কি হয়েছে? কেউ কি বিপদে পড়েছে? সে একা একাই ভাবতে ভাবতে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ এখানে কে কাঁদতে পারে? আর শব্দটা কোন ঘর থেকেই বা আসছে? সে কে কাঁদছে দেখার জন্য নামতে গেলে বিছানা থেকে ঠিক তখনই কান্নার শব্দটা হঠাৎ করে থেমে গেল। একদম নিস্তব্ধতা, শুধু আবার বৃষ্টির টুপটাপ শব্দ। প্রায় 5 মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন আর কোনো শব্দ পেল না, তখন মনে মনে নিজেকে বোঝাতে লাগলো বোধহয় ভুল শুনেছিল, হয়তো ঘুমের উল্টোপাল্টা কিছু শুনেছে। আর বারবার এসব নিয়ে কথা হচ্ছিল দেখে হয়তো এই ভাবনাই মাথায় গেঁথে গেছে। ওর এখন সেসবই ভাবছে। এমন সময় ওর পানি পিপাসা পেল। সে বিছানা থেকে নেমে মেঝের এক কর্নারে রাখা ভাঙা টেবিলের ওপর থেকে পানির বোতলটা নিয়ে পানি খেতে আবারও ভেসে এলো সেই কান্নার শব্দ। আগের বারের থেকে এবার আরও জোরে, আরও করুণ সুরে। মায়ান থমকে দাঁড়ালো, শরীরের রোম খাড়া হয়ে গেছে। কিন্তু এবার আর কেউ নিজেকে তবু থামাতে পারল না। সে কে কাঁদছে সেটা জানার জন্য মরিয়া হয়ে উঠল সে।
পাশ থেকে কেরোসিনের ছোট্ট মশালটা তুলে নিয়ে আগুন ধরিয়ে নিল তাতে। এরপর অনুমুখের দিকে তাকিয়ে দরজা করে বাইরে বেরিয়ে এলো। একবার মনে হলো মাহিতকে ডাকবে, কিন্তু ওর সাথে অন্বেষা আছে ভেবে এগোলো না। ঘরের বাইরে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। বোঝার চেষ্টা করলো কোনো দিক থেকে কান্না শব্দ আসছে। বাইরে বৃষ্টি ওঠানামা, শুনশান, দোলনাটা বাতাসে দুলছে, কিন্তু কেউ নেই সেখানে। বাতাসে মশালের কমলা শিখা দুলছে সেখানে। সেই বৃষ্টির শব্দে কান্নার শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রায় কয়েক মিনিট বাইরে দাঁড়িয়ে থাকার পর মায়ের বুঝতে পারলো কান্নার শব্দটা বাইরের উত্তর দিক থেকে আসছে। শব্দের উৎস খুঁজে পেল। মায়ের মশালটা সামনে ধরে ধীরে ধীরে এগিয়ে গেল উত্তরের ঘরগুলোর দিকে। এক একটা ঘর পেরিয়ে যাচ্ছে যেন সামনে, প্রতিটা দরজায় ফাঁকা অন্ধকারে ভরা। মায়ের যত এগিয়ে যাচ্ছে কান্নার শব্দটা তত জোরে জোরে হতে থাকে। আগে গুনগুন ছিল, এখন যেন সেটা বুক ফাটা আর্তনাদে আসছে। একটু ভয় লাগছে। এত ঠান্ডা বাতাসের মধ্যেও ওর কপালে বিন্দুবিন্দু ঘাম জমেছে, তবুও সে থামছে না। শেষের মধ্যে এসে দাঁড়ায় মেঝেতে। পৌঁছে গেল উত্তর কোণে একদম শেষ ঘরটার সামনে। ঘরের দরজাটা অনেক পুরনো, কিন্তু খোলা, হাত খোলা, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে সেই কান্নার শব্দ। সে দরজায় পুরোপুরি খুলে ঠিক এমন সময় পিঠে কারো একটি ঠান্ডা হাতে স্পর্শ লাগলো। হাতটা এতটাই ঠান্ডা মনে হচ্ছে যেন বরফ। মায়ের এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। ভয়ে পিছিয়ে এসে মশালটা সামনে ধরতে দেখলো অনু দাঁড়িয়ে আছে ওর সামনে। অনুকে দেখে জোরে নিঃশ্বাস ফেলে বলল, ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি কে না কে কে আবার এসেছে। তো তুমি এখানে কেন এলে? অনু মায়ের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আপনাকে তো খুঁজছিলাম। দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেছে আমার। এখানে কি করছেন, তাও আবার উদম গায়ে? ঠান্ডা লাগবে তো। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখানে কেউ আছে কাঁদছিল, আমি আওয়াজ পেয়েছি। আওয়াজ? কিসের আওয়াজ? কে আসবে এখানে? কী সব বলছেন? আমাকে কত শত বোঝাচ্ছেন যে এখানে কিছু নেই, আর আপনি এখানে ভুলভাল বলছেন। বলুন তো, চলুন তো, কিছু নেই এখানে, আসুন। এই বলে অনু মায়ানের হাত ধরে টানতে টানতে নিচে যেতে লাগলো। মায়ানও আর কিছু করলো না। পরে অনু আবার ভয়ে পাবে এসব ভেবে, কিন্তু পথ চলতে ওর নজরটা যেন সে দরজা থেকে এক মুহূর্ত সরেনি। ওর মনে বলছে কিছু একটা আছে দরজার পেছনে, কিন্তু সেটা কি এতটাই বুঝতে পারছে না। সে জানে দরজাটা খুললেই কিছু একটা করবে, কিন্তু অনুর হাতের আটকানোতে শক্তিতে এবার সে আর এগোলো না। দুজন ধীরে ধীরে ওর ঘরের পেছনে ফিরে এগিয়ে যেতে লাগলো সামনে। তবে দরজার এবার শেষে কান্না ততক্ষণে থেমে গেছে। বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় চারপাশে যেন আরও ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই অনু হঠাৎ থেমে দাঁড়ালো। মায়ান অবাক হয়ে তাকালো ওর দিকে। কী হলো? অনু ধীরে মাথা তুলো, তারপর চোখে এক অদ্ভুত শূন্যতা নিয়ে বলল, আপনাকে একটা কথা বলতে মন চাইছে। মায়ান ভ্রু কুঁচকে তাকালো। ঠিক আছে, ঘরে চলো, ওখানে বিছানায় শুয়ে বলবো, এখানে ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু অনু মাথা নাড়ল। না, এখনই বলবো, কিন্তু তার আগে আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে, আমি আগে খেতে চাই। মায়ের একটু অবাক হলো, এত রাতে খাবার? কিন্তু পরক্ষণে নিজেকে ধমক দিয়ে বলল, এই যে মানুষের ক্ষুধা লাগতে পারে, এটা কি এত ভাবার কিছু আছে? সে আর কথা না বাড়িয়ে অনুকে নিয়ে গিয়ে ঢুকলো রান্না করে। সেখানে গিয়ে গ্যাস স্টোভ জ্বালিয়ে গরম করতে লাগলো সেই খিচুড়ি আর ইলিশ ভাজা। গরম করা শেষে প্লেট দুটো তুলে অনুদিকে এগিয়ে দিল সে। বিছানার পাটিতে বসলো সে, অনু ওর পাশে বসলো। এরপর প্লেটটা সামনে নিয়ে তাড়াহুড়ো করে খেতে লাগলো। ওর খাওয়া দেখে মনে হচ্ছে যেন কত বছর ধরে সে অভুক্ত হয়ে রয়েছে। চোখে খিদে, মুখে একটান আগ্রস খেলায় তাড়া করছে। দাঁত দিয়ে একেভাবে কামড়াচ্ছে মাছের কাঁটা, যেন মানুষ না, কোনো হিংস্র প্রাণী। মায়ান ফিসফিস করে বলল, আস্তে খাও অনু, তোমার খাবো, কেউ ভাগ বসাবে না, এভাবে খেলে গলায় আটকে যাবে। কিন্তু অনু মাথা তুলল না। সে গ্রাগ্রাসে গিলতে লাগলো। ওর এমন খাওয়া দেখে মায়ের একটু চিন্তিত হলো। পরক্ষণে হয়তো খুব খিদে পেয়েছে তাই ভাবছে। এইভাবে নিজের মনকে শান্ত দিল। চুপচাপ বসে রইল, খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। প্রায় 10 মিনিট ধরে খেয়ে অবশেষে খাওয়া শেষ করলো অনু। এরপর প্লেট গুটিয়ে রেখে মায়ের চোখে চোখ রাখলো। চলুন মায়ানবাবু, এখন ঘুমাতে যাই। মায়ান আর কথা বাড়লো না। সে ঘরে দরজা ভালো করে বন্ধ করে দিয়ে অনুকে নিয়ে চলে এলো নিচের ঘরে সামনে। এরপর দরজা খুলতে গিয়ে থমকে দাঁড়ালো সে, কারণ ঘরটা বাইরে থেকে বন্ধ। এক মুহূর্তের জন্য ওর মনে পড়লো অনুকে তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল সে, তাহলে অনু বের হলো কী করে? মায়ের আর অন্বেষা তো খোলেনি কিছুই, দিলে অবশ্যই ওরা জানতে থাকতো। ওর ঠোঁট শুকিয়ে এলো। তাড়াতাড়ি দরজার ছিটকিনি খুলে ভেতর ঢুকতেই বুকে ছ্যাদ করে উঠল, কারণ অনু তো বিছানায় ঘুমিয়ে রয়েছে। চাদরটি নেক কোমর মুখে শান্তভাবে ঘুমিয়ে রয়েছে সে। তাহলে সে অনুর হাত ধরে এতক্ষণ ঘুরে বেড়ালো। সে খিচুড়ি আর ইলিশ পশুর মতো ক্ষুধায় সে খেলো। পুরো শরীর শিউরে উঠলো মায়ানের। পেছনে ফিরে তাকানোর সাহস হলো না মায়ানের। ঠান্ডা হাত পা হয়ে গেল। হঠাৎ কেমন যেন শ্বাসবদ্ধ হয়ে এসেছে। তবু সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো পেছনে। কিন্তু পেছনে কেউ ছিল না, শুধু হালকা একটা গন্ধ ভেসে এলো, ইলিশ ভাজার গন্ধ। সেটা মায়ানের মনে হতে হঠাৎই খুব গা ছমছমে ঠেকলো তার। খবরটা এখানে শেষ হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।